बिस्मिल्लाह रहमान रहीम। अस्सलामु अलैकुम, आदाब। আজকে আমি কথা বলবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নাটক এবং ইন্দো পাক সিচুয়েশনে নিয়ে। প্রথমেই আমি ছোট করে দুটি বিষয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আপনারা জানেন যে গত পরশু আমাদের সাবেক দুইবারের নির্বাচিত রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেব জটিল রোগের চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছেন এবং তার এই চিকিৎসা যাত্রাকে নিয়ে, তার এই যাওয়াকে নিয়ে একটা প্রত্যাশিত এবং অপ্রত্যাশিত দুইটাই নাটক আমরা দেখলাম। আমাদের এখানে প্রতিদিন নাটকের পর নাটক হচ্ছে, তো এটাই শেষ করি আগে। নাটকটা হচ্ছে উনি চলে যাওয়ার পর আমাদের এখানে কিছু ইতর কিসিমের লোক আছে যারা বেশিরভাগই ফেসবুক এবং ইউটিউবে খুব সরব এবং এগুলি সব ইউনুস সওদাগরের পালিত লোকজন, পেইড। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী 5ই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু এই পাকিস্তানি প্রেতাত্মারা, জঙ্গিরা, ইউনুস এবং তার পরিষদের লোকরা এটাকে কালার দিল, সে পালিয়ে গেছে। আমি এটার কোনো ব্যাখ্যা দেব না, আপনারা সবাই দেখেছেন সে কিভাবে গিয়েছে, কে তাকে নিয়ে গেছে, কে কাকে দিয়ে আসছে, কিভাবে গেছে। পালিয়ে যাওয়ার বিষয়টা আপনারা ভালো করেই জানেন, আমার চেয়ে ভালো জানেন। কিন্তু এই প্রসঙ্গটা যখন আসছে তখন আমি একটা কথা বলতে চাই এখানে। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তো আর যেতে চাননি। প্রধানমন্ত্রীকে বলা হয়েছে তাকে মেরে ফেলবে এবং প্রধানমন্ত্রী মৃত্যুর জন্য তৈরি হয়েছেন। যে এত কিছুর পরে যদি আমাকে এই দেশের মানুষ মেরে ফেলতে চায়, আমি মরার জন্য প্রস্তুত আছি, মরুক আমাকে। কিন্তু তাকে এক রকমের জোর করে তাকে শেষ পর্যন্ত বুঝাতে হয়েছে, কনভিন্স করতে হয়েছে এই পয়েন্টে যে আপনি মরে গেলে তো সব শেষ হয়ে যাবে। আপনি মরে গেলেই তো ওরা তো চায় আপনাকে শেষ করে দিতে, এই দেশটাকে শেষ করে দিতে, এই দলটাকে শেষ করে দিতে, মুক্তিযুদ্ধকে শেষ করে দিতে। এবং ওদের চাওয়াটা যদি সফল হয় তাহলে তো আপনি হেরে গেলেন। দেশ যদি না থাকে, মুক্তিযুদ্ধের বাংলাদেশ যদি না থাকে, আওয়ামী লীগ যদি না থাকে, বাংলাদেশ যদি আবার পাকিস্তান হয়ে যায়, তাহলে বঙ্গবন্ধু হেরে গেল, আপনি হেরে গেলেন। আপনাকে বেঁচে থাকতে হবে এই দেশকে পুনরুদ্ধার করার জন্য, এই ডাকাতদের হাত থেকে, এই জঙ্গিদের হাত থেকে। এবং আপনি যদি না যান, এটা এখানে একটা বড় ধরনের সিভিল ওয়ার হবে।
আপনার দলের লোকজনকে মারবে, আপনার দলের লোক অন্যদেরকে মারবে। একটা রক্তাক্ত প্রান্তরে পরিণত হয়ে এই বাংলা। তখন মাননীয় প্রধানমন্ত্রী বাধ্য হয়ে যেতে হয়েছে এবং বলা হয়েছে আপনাকে আমরা নিরাপদে পৌঁছে দিচ্ছি, দেশ যখন যদি আমরা ঠিক করতে পারি আবার আপনি সসম্মানে আসবেন। এইটাকে এই ইতর কিসিমের লোকরা প্রচার করেছে, পালিয়ে গেছে, এখনো বলতেছে পালিয়ে গেছে। যারা মাননীয় প্রধানমন্ত্রীর নাম বলার আগে এবং পরে পালিয়ে যাওয়া বলে, তারা মানুষ রূপে পশুর সমান, তাদের কোনো বিবেক বুদ্ধি নাই, মনুষ্যত্ব বলতে কিছু নাই, তার মৃত্যু। ঠিক একইভাবে হামিদ সাহেব যাওয়ার পরেও একই প্রপাগান্ডা করেছে, তাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে, সে পালিয়ে গেছে। একজন সাবেক রাষ্ট্রপতি, তার একটা প্রটোকল আছে আমাদের দেশের আইনে, রুলস অফ বিজনেসে, রুলস অফ প্রেসিডেন্সে আছে। তার কি কি, একজন সাবেক রাষ্ট্রপতি হিসাবে তার কি কি সুযোগ সুবিধা আছে। তিনি বেতন ভাতা পান রাষ্ট্র থেকে, তিনি রাষ্ট্র থেকে নিরাপত্তা পান, তিনি রাষ্ট্র থেকে চাহিদা মাত্র পরিবহন পান, ট্রান্সপোর্ট পান, গাড়ি পান। তাকে রাষ্ট্র থেকে সচিব দেওয়া হয়েছে, তাদের সহকারী দেওয়া হয়েছে, এবং তুমি যেখানেই যাবেন তার একটা প্রোটোকল আছে, সেইভাবে তার আগের ইন্টিমেশন দিতে হয়। তাকে জানাতে হয় আগে। উনি যে রাত্র 3টার সময় ওনার ফ্লাইট, এটা আরো 72 ঘন্টা আগে সরকারকে জানানো আছে, এটা নিয়ম। সে ঘর থেকে কোনো জায়গায় বের হলে তার সিকিউরিটি রিজনে তাকে আইন প্রয়োগকারী সংস্থাকে তাকে জানাতে হয়। সরকারের ইউনুস থেকে আরম্ভ করে সমস্ত কনসার্ন অ্যাডমিনিস্ট্রেশন অথরিটি যারা আছেন তারা সবাই জানে, এবং সেইভাবেই ভিআইপি লাউঞ্জে তাকে অভ্যর্থনা দিয়ে সসম্মানে তাকে সেখানে রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি যা যা তার প্রাপ্য সেইভাবে তাকে ট্রিটমেন্ট দিয়ে তাকে প্লেনে উঠিয়ে দেওয়া হয়েছে। তারপরেও বলা হয় সে পালিয়ে গেছে। এটা হলো আমাদের জাতির দুর্ভাগ্য যে আমরা মুনাফেকদের খপ্পরে পড়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত তাকে যখন ওই এক জায়গায় গেছে ঘাস কাটতে, তখন তাকে সেখানে কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে ঘেরাও করেছে। তখন সে বলছে আমি যদি এটার ব্যবস্থা না নেই তাহলে আমি পদত্যাগ করবো। এরা কত! এই লোকটাকে আমি ব্যক্তিগতভাবে একটা ফানি লোক হিসাবে আমি পছন্দ করি। অন্য যারা আছে তাদের থেকে এই লোকটা একটা ফানি লোক। এর কোনো ব্যক্তিত্ব নাই, এর কোনো মান মর্যাদা নাই। এইগুলো বাংলাদেশের ইতিহাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা করার জন্য একটা উদাহরণ হয়ে থাকবে, এবং সে হলো বিনোদনের খোরাক। সেই জন্য আমি চাই যে সে সব থাকুক, যতদিন ইউনুস আছে ততদিন সে থাকুক। তো সেই লোক বলে, দেখেন এই ব্যাপারে আবার এই যে সমস্ত মাথা মোটা হোক আর ইতর কিসিমের লোক হোক, এদেরকে আবার সান্ত্বনা দেওয়ার জন্য কিছু নিরীহ কর্মচারীকে, কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে। কিশোরগঞ্জের এসপিকে প্রত্যাহার করছে, ইমিগ্রেশনের 2 জন অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। মানে বলির পাঠা,
আমরা একটা কিছু করেছি। কত বড় মিথ্যুক এরা, সবাই জানে, এখন ভান করতেছে আমরা জানি না। এই হলো আমাদের বর্তমান অবস্থা। আরেকটি ঘটনা ঘটল গত রাত্রে। আমাদের আওয়ামী লীগে তো বিভিন্ন মতবাদের লোক থাকে, তার মধ্যে আইবি হলো সেলিনা হায়াত আইবি, নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের মেয়র। সে হচ্ছে আমাদের দলের এক ধরনের সুশীল আওয়ামী লীগের, সবার সাথে ভালো সম্পর্ক এবং তার কিছু নীতি আদর্শ আছে, সেগুলি না সে চলে, যার জন্য দলমত নির্বিশেষে তার প্রতি একটা স্নেহ, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা আছে এবং সেটা মানুষ গতকালকে দেখেছে যে তাকে গ্রেপ্তার করতে গিয়েও পারেনি, তার অনুমতি নেই, তাকে গ্রেপ্তার করতে হয়েছে। এবং সে বলছে আমি দরজা খুলব না। দিনের বেলা গেছে, সে একজন মেয়র ছিল, সে আইন কানুন জানে, বোঝে। অবৈধ সরকার হোক, অবৈধ নিয়ম হোক, অবৈধ ব্যবহার হোক, তারপরে সে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে চলে গেছে এবং তার যারা শুভাকাঙ্ক্ষী ছিল তাদেরকে সে শান্ত করছে। সারা দেশের মানুষ যখন আইবির পক্ষে দাঁড়িয়ে গেছে, তার পক্ষে মতামত দিয়েছে, তখন এইটাকে বিতর্কিত করার জন্য আইবিকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ঢিল মারা, ককটেল ফুটানো, এই জামাত শিবিরের জঙ্গিরা এগুলি করে মানুষকে ধোঁকা দেওয়া, বিতর্কিত করা এই শান্তিপূর্ণ এই প্রতিবাদকে, এই হলো ওদের কাজ। আমি নিন্দাও জানাবো না, ক্ষোভও জানাবো না। আইবি যে এতদিন পর্যন্ত বাসায় ছিল, অ্যারেস্ট হয় নাই, এইটাই আশ্চর্যজনক ব্যাপার। যাই হোক, কেন এই সময় তাকে গ্রেপ্তার করতে হয়েছে সেটা পরে জানা যাবে, তাদের মনে বা কি আছে না আছে, সেটা নিয়ে আমি আর বিস্তারিত কিছু বলতে চাই না। দেখেন, হঠাৎ করে বিনা ব্যাগে বৃষ্টিপাতের মতো রাস্তায় নেমে গেল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা হলো মূল কারণ, এটা হলো আমার ধারণা, এই গত ৩-৪ দিনে এই ইউনূসের পার্টির নতুন যে পার্টি করছে এনসিপি, এটার মধ্যে বড় ধরনের একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে। কে পেয়েছে, কে পায়নি, কে ক্ষমতাশীল হয়ে গেছে, কে ক্ষমতাহীন হয়ে গেছে। এর মধ্যে মুগ্ধর ভাই আবার স্নিগ্ধ, সে ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছে। তারপর আবার এক গ্রুপ দাবি তুলেছে উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে, মানে ছাত্রদের মধ্যে থেকে যেই 2 জন উপদেষ্টা এখনো আছে তাদেরকে পদত্যাগ করতে হবে। হাসনাতের কেলেঙ্কারি, সার্জিসের কেলেঙ্কারি, নাহিদের অযোগ্যতা, সব মিলিয়ে এটা একটা বিরাট সংকটের মধ্যে পড়ে গেছে, এদের অস্তিত্ব সংকটে পড়ে গেছে। এইটার থেকে বাঁচার জন্য তারা ধোঁয়া তুলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ তো এক ধরনের নিষিদ্ধ, শুধু ঘোষণা দেওয়ার বাকি। আওয়ামী লীগ নাম নিলে, জয় বাংলা নিলে যেখানে গ্রেপ্তার করা হয়, বঙ্গবন্ধুর নাম নিলে যেখানে গ্রেপ্তার করা হয়, শেখ হাসিনার নাম নিলে তো ডাবল গ্রেপ্তার করা হয়, রিমান্ডে নেওয়া হয়, 10টা হত্যা মামলা দেওয়া হবে। আর দল্লি হত্যা মামলা, রাস্তায় নামার সাথে সাথেই ক্রাশ করে দেওয়া হয়। তো আওয়ামী লীগ তো নিষিদ্ধের যদি নিষিদ্ধ অফিসিয়ালি করেও এরপরে আর কি করার আছে? কিছুই করার নাই। এখন বাকি আছে অফিসিয়ালি ঘোষণা দিয়ে নিষিদ্ধ করা। এটার জন্য তো আওয়ামী লীগের কেউ চিন্তিতও না, ভীতও না,
বরং সেটা আওয়ামী লীগের আরো উপকার হবে। আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা আরো বেশি জেদি হবে, আরো বেশি বিদ্রোহী হবে। ইয়াহিয়া খানও এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, তার পরিণতি হয়েছে বাংলাদেশ। ইয়াহিয়া খানও আওয়ামী লীগের সকল নেতার, সকল সিনিয়র নেতাদের অনুপস্থিতিতে মার্শাল কোর্টে সামারি ট্রায়াল করে যাবজ্জীবন জেল, সম্পদ, অস্থাবর স্থাবর সম্পদ সমস্ত কিছু ক্রোক করেছে। তাদের মাথার উপরে 50,000 1 লক্ষ রুপি এনাম ঘোষণা করে ধরিয়ে দিতে পারলে। তো এখন তো তাই হচ্ছে, কারণ এটা পাকিস্তানের শাখা। এখন এখানে যত বেশি পাকিস্তান পাকিস্তান বলা যাবে, যত বেশি জিন্দাবাদ জিন্দাবাদ বলা যাবে, তারই তত কদর বেশি। তো সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো কি নিষিদ্ধ হলো না, এই অ্যাডভার্টাইজমেন্টের তো কোনো প্রয়োজন নাই। আওয়ামী লীগ এটাকে কোনো কর্ণপাতই করে না। কিন্তু কথা হচ্ছে তাদের স্টমাকে সেই ডাইজেস্টিং পাওয়ার আছে কি না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে ডাইজেস্ট করতে পারবে কিনা, এইটাও আমরা একটু দেখি। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশ এপিট আর ওপিট, একদিকে বাংলাদেশ আর একদিকে আওয়ামী লীগ। এই দেশের জন্মদাতা, একে নিষিদ্ধ করা যায় না। আওয়ামী লীগ নিষিদ্ধ করা মানে বাংলাদেশকে নিষিদ্ধ করা, পাকিস্তানকে পুনরস্থাপন করা। আওয়ামী লীগের কোটি কোটি নেতা সমর্থক জীবন দিয়ে হলেও এই ষড়যন্ত্র রুখে দাঁড়াবে। যেভাবে ইয়াহিয়া খানকে রুখে হয়েছিল 71-এ, যদি প্রয়োজন হয় ঠিক 71-এর সেই সিনারিও আবার বাংলাদেশে আসতে বাধ্য। আওয়ামী লীগ সেই জন্য প্রস্তুত। আওয়ামী লীগ যদি বাধ্য করা হয়, আওয়ামী লীগ তাই করবে। সেজন্যই বললাম, যদি সেই ডাইজেস্টিং পাওয়ার থাকে তাহলে করে দেখুক, এর পরিণতি কি হয়। এর বেশি আর কিছু বললাম না। শুক্রবারে সাধারণত আমি ইকোনমি নিয়ে দুই একটা কথা বলি। আজকে আর তেমন কিছু বলবো না, ইকোনমি নিয়ে বলার মতো কিছু নাই। মৃত জিনিসকে নিয়ে কি আলাপ করব? ইকোনমি ইজ ডেড, অফিসিয়ালি ডেড। কিভাবে? আইএমএফ হলো একটা দেশের অর্থনীতির মাপকাঠি। যেই দেশে আইএমএফ লোন দেয় না, সেই দেশে অর্থনীতির কোনো ভিত্তি নেই। এটাই হলো বাংলাদেশের ইকোনমি। আইএমএফ লোন দেওয়া বন্ধ করে। লোন মানে কি? লোন স্যাংশন করা, 3 কিস্তি দেওয়া আছে, তারপরে আর দিচ্ছে না। তার মানে এই দেশের অর্থনীতি কোনো ভিত্তি নাই, কোনো সম্ভাবনা নাই, শেষ। আর অন্যান্য জিনিস যা আছে তা আপনারা দেখতেছেন, বাকিগুলি আর আজকে বলছি না, অন্য সময় মতো বলবো। আরেকটি বার্নিং ইস্যু হচ্ছে ইন্দো পাক সিচুয়েশন। এখন আমি আজকে অত বিস্তারিত বলছি না, আগামীকালকে শনিবার, আমি যেহেতু শনিবারে আন্তর্জাতিক ইস্যুতে কথা বলি, আশা করি কালকে
পর্যন্ত আজকে যা হচ্ছে বিস্তারিত কিছু বলতে পারবো, এবং বেশ কিছু বিষয় আছে বলা এবং ব্যাখ্যা করার এবং মতামত দেওয়ার। আজকে শুধু এইটুকুই বলবো, পরিস্থিতি ভালো না, পরিস্থিতি মুহূর্তে মুহূর্তে খারাপের দিকে যাচ্ছে। কারণ হচ্ছে এটা এর মধ্যে প্রমাণিত হয়ে গেছে যে পাকিস্তান তার সকল আমি বলি যে সকল তথাকথিত বন্ধু তাদের সব হারিয়েছে আন্তর্জাতিকভাবে। পাকিস্তানের পক্ষে কথা বলার মতো কোনো দেশ এখন আর নাই, এমনকি চায়নাও না। আমি আগেই বলেছি, চায়না কখনোই কোনো সংঘর্ষে উস্কে দিতে পারে গোপনে, সরাসরি সংঘর্ষে তারা অংশ নেয় না। ৭১-এও নেয়নি, এখনো নেবে না, এবং সেটা তারা প্রমাণও করেছে। তারা নিন্দা করতে পারত ভারত যে প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা করেছে, তার জন্য সে বলতে পারত, এটা কেউ মাইন্ড করতো না। যে চীন যদি বলতো আমি এই হামলার নিন্দা করেছি, তাহলে কেউ আশ্চর্য হতো না, এটা প্রত্যাশিত ছিল। কিন্তু চীন কতটা রেস্ট্রেইনড হয়েছে যে তারা বলেছে দুঃখজনক। ইটস এ সফট রিয়াকশন, আর কেউ ওয়ার্ল্ডের কেউ দেখেনি। সবাই অন্যরা বলছে উদ্বেগ প্রকাশ করেছে, সবাই, একমাত্র চীন বলছে দুঃখজনক। দুঃখজনক বিষয়টা তাৎপর্য ভিন্ন, এটা আপনারা ভালো করেই জানেন। এটা অত্যন্ত সফট, নমনীয় একটা প্রতিক্রিয়া। এই পাশে একটু বলে রাখি, চীনের কথা যেহেতু আসছে, গতকালকে চীনের রাষ্ট্রদূত ঢাকায় একটা প্রোগ্রামে, বেশ বড় একটা প্রোগ্রামে, সে স্পষ্ট করে বলেছে বাংলাদেশকে, ইউনূসকে, বাংলাদেশে এখন যে দখলদাররা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলেছে, চীন চায় না বাংলাদেশে বাইরের কেউ হস্তক্ষেপ করুক। এটা হলো করিডোর নিয়ে, রাখাইনে করিডোর নিয়ে বলেছে। তার মানে চীন মুখ খুলে ফেলেছে, তার অবস্থান পরিষ্কার করেছে, এবং এটাও বলেছে করিডোর নিয়ে আমাদের সাথে কোনো কথা হয় নাই। তার মানে হলো বাংলাদেশে যে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে যুদ্ধে জড়ানোর জন্য, চীন সেটা সতর্ক করে দিয়েছে। তারা যেমন এই করিডোরের সাথে নাই, অ্যাট দি সেম টাইম তারা চায় না যে বাইরের কোনো দেশ বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক, এই করিডোর নিয়ে হস্তক্ষেপ করুক। বাংলাদেশ এর থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে। তো চীনের স্বার্থ পাকিস্তানের থেকে ইন্ডিয়ার সাথে বেশি, যেটা আমি আগেও বলেছি, এবং রাশিয়া হচ্ছে এখানে মূল প্লেয়ার। রাশিয়ার দুইটা হাত, এটা প্রমাণিত হয়ে গেছে ইউক্রেনের এই যুদ্ধের ভিতর দিয়ে। একটা ডান হাত হলো চায়না, বা হাত হলো ইন্ডিয়া। বাট বা হাত হলো, আমি সবসময় একটা কথা বলি, বাংলাদেশের নীতিতে, আন্তর্জাতিক নীতিতে ভারত হলো আমার রাখি বন্ধন করার ভাই, আমার অকৃত্রিম বন্ধু, আমার জন্মের বন্ধু। তারপরে রাশিয়া একই রকমেরই। চীন হলো আমাদের বাণিজ্যিক বন্ধু, কমার্শিয়াল ফ্রেন্ড। আমরা তার
সকল সুযোগ সুবিধা আমরা আমাদের নীতি আদর্শ ভিত্তিতে অবশ্যই গ্রহণ করব, তার সাথে আমরা যত বড় সম্ভব যত বেশি সম্ভব আমরা ব্যবসা করব। একই কথা আমেরিকার সাথেও, যদিও তারা উভয় দল উভয় দেশ আমাদের জন্মকে অস্বীকার করেছে। আমি জন্ম নেওয়ার সময় আমাকে প্রতিরোধ করার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। তাদের মনে চীনের আছে কতটুকু সেটা পরের কথা, কিন্তু আমেরিকার মনে এখনো সেই দুঃখ এবং ক্ষোভ এবং ব্যর্থতার গ্লানি এখনো তাদের মধ্যে আছে। এজন্য সুযোগ পাইলেই তারা আমাদেরকে চেপে ধরে। তারপরেও এখনো আমরা আত্মনির্ভরশীল দেশ না রাশিয়ার মতো, এখনো আমরা পরনির্ভরশীল দেশ, যার জন্য বঙ্গবন্ধুর নীতি সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। এটা মাননীয় প্রধানমন্ত্রী অক্ষরে অক্ষরে পালন করে। সো রাশিয়া এবং ইন্ডিয়া, আমরা যেরকম ইন্ডিয়ার সাথে ফিল করি, বাংলাদেশের অধিকাংশ মানুষ কিছু পাকিস্তানের প্রেতাত্মা ছাড়া, ওদের বীজ ছাড়া, যারা অকৃতজ্ঞ মুনাফেক, যারা এই দেশ চায় নাই, যারা পাকিস্তান হলেই খুশি, তারা ছাড়া আর সকলেই এখনো বৃহৎ সংখ্যক অধিকাংশ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে ভারতের অবদানের জন্য ভারতের কাছে কৃতজ্ঞ এবং ভারতকে বন্ধুই মনে করে। বাংলাদেশের কোনো বিপদে ভারতের চেয়ে বেশি আর কেউ উপকার করতে পারবে না, এখনো না, ভবিষ্যতেও না। কারণ বাংলাদেশ তো আমরা এখান থেকে তুলে নিয়ে, ভারতের পেটের মধ্যে থেকে তুলে নিয়ে ভারতের পায়ের কাছে রাখতে পারবো, যে আমার দৌড় দেওয়ার অনেক জায়গা আছে। উই ক্যানট ডু দ্যাট। সো ভারতের ভালোবাসা, ভারতের বন্ধুত্ব, ভারতের শত্রুতা, ইট ম্যাটার্স ফর বাংলাদেশ। যে সমস্ত জঙ্গিরা এটাকে ফিল করে না, শুধু তারাই এটা করবে, বিকজ তারা চায় যে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাক, বাংলাদেশটা সুদান হয়ে যাক, আফগানিস্তান হয়ে যাক। সো রাশিয়া ইন্ডিয়ার সম্পর্কটা ঠিক এরকমই। এখন ভারত তার মিলিটারি স্ট্র্যাটেজিটা সেট আপ করেছে এবং ডেভেলপ করতেছে চায়নাকে সামনে নিয়ে, নট পাকিস্তান। পাকিস্তান ইজ বিকাম পিনাট টু ইন্ডিয়া। সো চায়না ইজ মাচ বিগার মিলিটারি পাওয়ার, বিগার ইকোনমি, নো ডাউট অ্যাবাউট ইট। ওই পর্যায়ে যেতে ভারতকে আরো বহু বছর সময় লাগবে। বাট চায়না তো আর বসে থাকবে না, চায়না আবার রেস করে আমেরিকার সাথে। সো বিষয়টা ওইভাবে, ভারত রেস করে চায়নার সাথে, চায়না রেস করে আমেরিকার সাথে। সো এখানে অ্যাম্বিশনটা খুব হাই। পাকিস্তান এখানে কোনো কনসিডারেশনে নাই এই রেসে। পাকিস্তান একটা ছোট্ট দেশ ইন কম্পারিজন উইথ ইন্ডিয়া। তাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় ওইটার জন্য আলাদা সেকশন আছে, তারাই ওইটা সবসময় দেখভাল করে। এখন কিছু উন্মাদ লোক, কিছু মেন্টালি সিক লোক পাকিস্তানের প্রোপাগান্ডার সাথে যেভাবে নাচানাচি লাফালাফি করে, এগুলি তারা আজীবন করে আসছে, এখনো করে, ভবিষ্যতেও করবে। তারা এইটা মানতে রাজি না যে পাকিস্তান তলে তলে সবার পা ধরতেছে, বাইরে থামা, আমরা তো শেষ হয়ে গেলাম। এবং অনেস্টলি ট্রুলি দে আর গোয়িং টু বি রুইন্ড। আমি আজকে বলে দিলাম, ইফ ইট গোজ লাইক দিস, sooner or later this will be, Pakistan will be another Yugoslavia,
পাওয়ারফুল, এত বিউটিফুল কান্ট্রি, আইডিওলজিক্যালি এত স্ট্রং একটা কান্ট্রি শেষ হয়ে গেল। যুগোস্লাভিয়া 6টা টুকরা হয়ে গেল, সরি 7টা টুকরা হয়ে গেল। স্লোভেনিয়া, বসনিয়া হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, কসোভো, এরকম 7টা দেশ হয়ে গেল। পাকিস্তানের কপালে তাই হবে। এবং আমি তো মনে করি এই ডেভেলপমেন্টের পরে ইন্ডিয়ার মেইন স্ট্র্যাটেজি উইল বি ব্রেক পাকিস্তান। পাকিস্তান নামে কোনো দেশই থাকবে না পৃথিবীতে। একটা হবে পাঞ্জাব, একটা হবে সিন্ধু, একটা হবে বেলুচিস্তান, আর একটা হবে কি পাখতুন কাকোয়া, কি যেন নাম, পাকোয়া নাকি, এইটা 4টা দেশে ভাগ হয়ে যাবে। পাকিস্তানের নামে কোনো দেশই থাকবে না। সিন্ধু ক্লোজার যদি কন্টিনিউ করে এমনিতেই ওই দেশ কলাপস করবে। আর এখন যদি অল আউট যুদ্ধে না গিয়ে যদি এই ড্রোন খেলতে থাকে, অলরেডি করাচি সমুদ্র বন্দর, আই মিন নেভাল বিজনেস ইজ ক্লোজড, কোনো জাহাজ ওখানে আসবে না। এবং জাহাজের ইন্স্যুরেন্স প্রিমিয়াম উইল বি সো হাই, তাদের কমোডিটি প্রাইস উইল বি হাই, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট এখানেও শেষ। ইন্ডিয়ার থেকে যেই পণ্যগুলি নিত, পাকিস্তান তো স্বাদে ইন্ডিয়ার থেকে, পাকিস্তানের শত্রু দেশ ইন্ডিয়া, তো ইন্ডিয়ার থেকে যদি কোনো পণ্য নেয় ধরে নিতে হবে যে দে হ্যাভ নো অল্টারনেটিভ টু দিস প্রোডাক্ট, আর তারা এর চেয়ে চিপ আর কোথাও পাচ্ছে না। তো এখন সেটাও বন্ধ হয়ে গেছে। ইন্ডিয়া ইজ নট সেন্ডিং এনিথিং টু পাকিস্তান, সেটা কোথায় তারা সোর্সিং করবে? ইরান থেকে নাই, আফগানিস্তান আরও নাই, চায়না এক্সপেন্সিভ টু সাম এক্সটেন্ট, নাই, অ্যাভেলেবেল না, কোত্থেকে আনবে? বহু দূর দূরান্ত থেকে খুঁজে 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 আনতে হবে। দ্যাট ইজ এ বিগ প্রবলেম। সো এগুলো নিয়ে আমি আগামীকালকে আশা করি কথা বলবো। এখনকার কথা হলো যে এখন যে ড্রোন খেলা হচ্ছে এটাই আলটিমেট খেলা, কারণ এর চেয়ে বড় খেলা হওয়ার সম্ভাবনা নাই। আর ড্রোন খেলাতে কিছু কিছু উম্মাদ দেখলাম টার্কির ড্রোন নিয়ে খুব গর্ব করে, সেটা নিয়ে আমি কালকে কথা বলবো। এটা একটা বোগাস বারায়াতকার TV2। এটা হলো আমাদের একটা গ্রামে একটা কথা আছে, মুরগির দেশে শেয়াল রাজা। তো যেই দেশে ভালো ইলেকট্রনিক ওয়ারফেয়ার নাই, সেই দেশে বারায়াতকার TV2 ভালো পারফর্ম করতে পারে। আফ্রিকাতে নট দি কান্ট্রি লাইক ইন্ডিয়া। এটা পাখির মতো উড়ে যাবে এবং ইউজই করবে না। F-16 এগুলি কোনো কাজে লাগবে না। ইউক্রেনে এগুলো ওড়েই না, উঠতেই পারে না। ইউরোপের বহু দেশ সেখানে দিয়েছে, একটা ফ্লাইটে উঠতে পারে নাই, চুপ, এয়ার স্পেস ইজ ক্লোজড, শত টেকনোলজি থাকলেও। সো দ্যাট টেকনোলজি ইজ ইন ইন্ডিয়া। My message to Indians, don't worry, you are totally safe. Pakistan doesn't have any warfare, any weapons which can penetrate your country. Your country is well defended. They can defend anything available in the modern weaponry. And the Pakistani and their stupid supporters, don't proud with shits Pakistanis. They are all liar. তলে তলে সবার হাত পা ধরতেছে। রাশিয়া ছাড়া তাদেরকে আর কেউ রেস্কিউ করতে পারে না। অলরেডি আমেরিকা বলে দিয়েছে আমরা এর মধ্যে নাই, কারণ এটাই হলো আমেরিকার চরিত্র।
এইটাই হলো ওরা যে সবসময় দুই নৌকায় পা দেয়, দুই দিকে খেলে, দুই দিকে খেলতে যায়। আজকে এখানে কোনো রোল প্লে করতে পারতেছে না, বিকজ দে নিড ইন্ডিয়া, দে নিড পাকিস্তান। সো তারা এখন বলতেছে আমরা এখানে নাই। দেখা যাক কি হয়, বিশদ আলোচনা করব কালকে। সে পর্যন্ত সবাই নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ।